আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমরা এখন সলভ করব। ইনশাআল্লাহ আপনারা ক্লাসটি উপভোগ করবেন এবং আমি খুব সুন্দর করে সহজভাবে ক্লাসটি সলভ করার চেষ্টা করব। আপনারা ক্লাসটি দেখুন, বুঝুন এবং নিজে নিজে আপনাদের প্রশ্নটি সলভ করুন, অ্যাসাইনমেন্ট তৈরি করুন, যাতে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল এবং রেজাল্ট অর্জন করতে পারেন। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। 2021 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমরা প্রথমে দেখব আমাদের এখানে উদ্দীপকে কি দেওয়া আছে। অংশীদারি ব্যবসায়ের হিসাব প্রক্রিয়া, এখানে একটি অংশীদারি অঙ্কের তথ্য দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনা করো। এই থিওরি প্রশ্নটির উত্তর আমি আমার পেজে দিয়ে দিব। আমরা খ নাম্বারে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। তাহলে আমাদের এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে এর আলোকে আমাদের একটি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে। তো সর্বপ্রথম আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের জন্য একটি ছক করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি লাভ লোকসান আবন্টন হিসাবের ছক করা আছে। তোমরা এইভাবেই ছকটি করে নিবে। একটি ডেবিট পাশ থাকবে, ক্রেডিট পাশ থাকবে। উপরে আমরা লিখব আবুল, আব্দুল ও আসাদুলের লাভ ক্ষতি আবন্টন হিসাব 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। বিবরণ টাকা, বিবরণ টাকা। লাভ লোকসান আবন্টন হিসাবে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি বসাতে হবে সেটি দেখতে হবে যে আমাদের উদ্দীপকে কোনো নিট লাভ বা ক্ষতি দেওয়া আছে কিনা। যদি আমরা এখানে দেখি, এখানে বলা হয়েছে যে অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ 1,10,000 টাকা। তাহলে আমরা আমাদের অঙ্কে একটি নিট লাভ পেয়ে গেলাম, এজন্য আমরা এখানে নিট লাভ বসিয়ে দিলাম 1,10,000 টাকা। এ পর্যায়ে আমরা আমাদের উদ্দীপকে যে ব্যয়গুলি আছে সেগুলো ডেবিট পাশে বসাবো এবং যে আয়গুলি আছে সেগুলো আমরা ক্রেডিট পাশে বসাবো। আমরা যদি এখানে দেখি 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। আব্দুল প্রতি মাসে 5,000 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এই কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবেন। আব্দুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায় নিট লাভ 1,10,000 টাকা উপনীত হয়। আমরা নিট লাভ 1,10,000 টাকা ক্রেডিট পাশে বসিয়ে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলা হয়েছে উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। উত্তোলনের সুদ আমাদের ব্যবসায়ের একটি আয়, তাই আমি ক্রেডিট পাশে লিখব। এবং এই উত্তোলনটা কে করেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যে আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেছেন। তাই আমরা এখানে লিখব আব্দুলের মূলধন অথবা চলতি হিসাব উত্তোলনের সুদ। তিনি যদি প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করেন তাহলে আমাদের 6 মাসের সুদ ধার্য করতে হবে। আমাদের এখানে সুদের পরিমাণ 300 টাকা আমরা বের করেছি। আমাদের কোনো মূলধনের সুদের কথা এখানে বলা নেই, তাই অঙ্কটিতে মূলধনের সুদ বসাতে পারবো না। এ পর্যায়ে আমরা দেখছি এখানে বলা আছে যে আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন। আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করছে, তাই তাকে আমাদের ঋণের উপর অবশ্যই সুদ ধার্য করতে হবে, কিন্তু কত পার্সেন্ট সুদ ধার্য করতে হবে তা এখানে উল্লেখ নেই। তাই অংশীদারি নিয়ম অনুযায়ী আমরা তাকে 6% সুদ দিব। তাই আমরা এখানে লিখে দিলাম আসাদুলের ঋণ হিসাব, যেহেতু এটি একটি ব্যয় তাই ডেবিট পাশে ঋণের সুদ 450 টাকা। আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আমরা জানি পণ্য উত্তোলন আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসাতে হয়। যেহেতু আসাদুল উত্তোলন করছে তাই আমরা এখানে লিখব আসাদুলের মূলধন অথবা চলতি হিসাব পণ্য উত্তোলন 2,000 টাকা। এবং সর্বশেষ আমরা আরেকটি ব্যয় দেখতে পাচ্ছি এখানে যে আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবেন। যেহেতু আবুল এখানে 5% হারে কমিশন পাবেন, তো কমিশন আমাদের একটি ব্যয়। এবং আরেকটি ব্যয় আছে
আবুল কারবার পরিচালনা করেন এবং এই কারণে তিনি প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন। এই বেতনটিও আমাদের ব্যয়, কিন্তু এখানে বলা হয়েছে যে এখানে একটু ভুল আছে যে বেতনটি কি আসলে আবুলের না আব্দুলের। তবে আমরা আবুলের বেতন ধরে অঙ্কটি করে দিলাম। আব্দুলের বেতন ডেবিট করার পর, যদি কোনো কিছু ডেবিট করার পর বলা থাকে তাহলে সেটি আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে বসাতে হয় না। এখানে শুধুমাত্র আমাদের এখন কমিশনটি বসাতে হবে 5% এবং সেটা কমিশন ধার্য করার পরবর্তী নিট লাভের উপর, বন্টনযোগ্য লাভের উপর এই 5% কমিশন ধার্য করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বন্টনযোগ্য লাভ, এই কমিশনটা ধার্য করার বন্টনযোগ্য লাভ ধার্য করার পরে বন্টনযোগ্য লাভ 1,06,524 টাকা। এর উপরে যদি আমরা 5% দেই তাহলে আমরা কমিশন 5,326 টাকা পেয়ে যাব। এখন এই টাকাটা আমরা কিভাবে বের করলাম? এই টাকাটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ক্রেডিট পাস প্রথমে যোগ দিতে হবে 1,12,300 টাকা, তা থেকে ডেবিট পাসের 450 টাকা বিয়োগ দিতে হবে। যে টাকাটা থাকবে তাকে 105 দিয়ে ভাগ করতে হবে এবং শুধু 5 দিয়ে গুণ করলেই আমরা এই 5,326 টাকা পেয়ে যাব। আমাদের আয় পাশও বসানো শেষ এবং কি ব্যয় পাশও বসানো শেষ। আমরা আয় পাশের যোগফল নামিয়ে দিলাম। এই 1,12,300 টাকায় আবার আমরা ডেবিটে বসিয়ে দিব। এটা থেকে যদি আমরা 450 টাকা এবং 5,326 টাকা বিয়োগ করি, আমাদের অবশিষ্ট যে বন্টনযোগ্য মুনাফা তা 1,06,524 টাকা। এখন এই 1,06,524 টাকা আমাদের 3 জন অংশীদারকে ভাগ করে বা বন্টন করে দিতে হবে। এই জন্য আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব মুনাফার অংশ। যেহেতু 3 জনে লাভটা পাবে এই জন্য আমরা 3 জনের নাম লিখে নিলাম, আবুল, আব্দুল এবং আসাদুল। এখন কে কত টাকা পাবে বা কি অনুপাতে লভ্যাংশ বন্টন করবে সে সম্পর্কে আমাদের অঙ্কে কিছুই বলা নেই। যদি বলা না থাকে তাহলে আমরা জানি অংশীদারি নিয়ম অনুযায়ী সমহারে লভ্যাংশ বন্টন করতে হয়। তাই আমরা 1,06,524 টাকাকে সমান 3 ভাগ করে দিলাম। আমরা আমাদের খ নম্বরে লাভ লোকসান আবন্টন হিসাবটি সমাধান করে ফেললাম। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। গ নম্বরে বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল ও আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। তাহলে এখানে কিন্তু অংশীদার যদিও 3 জন আছে, আমাদের আব্দুল এবং আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করতে হবে, আবুলের চলতি হিসাব না, মাত্র আমাদের 2 জনের চলতি হিসাব প্রস্তুত করতে হবে। প্রথমে আমরা চলতি হিসাবের একটি ছক আর্ট করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি অংশীদারদের চলতি হিসাবের ছক আর্ট করা আছে। 2টি পক্ষ থাকে, ডেবিট, ক্রেডিট, তারিখ বিবরণ এবং 2 জনের নাম, আব্দুল টাকা, আসাদুল টাকা, আবার তারিখ বিবরণ, আব্দুল টাকা, আসাদুল টাকা। আচ্ছা, তো চলতি হিসাব করার আগে সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে, আমাদের প্রশ্নের ভিতরে চলতি হিসাবের কোনো উদ্বৃত্ত আছে কি না। আমাদের এই প্রশ্নটির ভিতরে চলতি হিসাবের কোনো উদ্বৃত্ত দেওয়া নেই। দ্বিতীয়ত আমাদের যেটি বসাতে হয়, যদি অংশীদাররা নগদ টাকা উত্তোলন করেন সেটা অবশ্যই চলতি হিসাবের ডেবিট পাশে বসাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন, তাহলে এটি অবশ্যই আমাদের চলতি হিসাবের ডেবিটে বসাতে হবে। তাই আমরা লিখে দিলাম 2020 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। তিনি যেহেতু প্রতি মাসে 500 টাকা উত্তোলন করেন তাহলে তার সারা বছর মানে 12 মাসে উত্তোলনের পরিমাণ 6,000 টাকা। বাস, আমরা এখান থেকে আর কিছুই বসাবো না। এবার আমরা আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব দেখে দেখে বসাবো। লাভ লোকসান আবন্টন হিসাবে যা ডেবিট আছে সেগুলো ক্রেডিটে বসাবো এবং যা ক্রেডিট আছে সেগুলো ডেবিটে বসাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিটে এই ঋণের সুদটা বসবে না, কারণ ঋণের সুদের আগে আমরাও আসাদুলের ঋণ হিসাব লিখেছি, এখানে চলতি হিসাব লিখিনি। এবার দেখি আমাদের এখানে আছে একটি চলতি হিসাব, এখানে আবুলের চলতি হিসাব, কিন্তু আমরা তো আবুলের চলতি হিসাব প্রস্তুত করতেছি না, এই জন্য আমাদের কমিশনটিও আমরা বসাতে পারবো না। এরপরে আরেকটি আছে অংশীদারদের চলতি হিসাব, এখানে আমাদের 3 জন অংশীদারের মুনাফা দেওয়া আছে, এটিকে আমরা চলতি হিসাবের ক্রেডিট পাশে বসাবো। এখানে প্রত্যেকের টাকার পরিমাণ সমান। আব্দুলের টাকা 35,000, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মুনাফার অংশ, আব্দুলের টাকা 35,508 টাকা এবং আসাদুলেরও 35,508 টাকা। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের ক্রেডিট পাশে কি আছে। আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে নিট লাভ, এর উপরে কিন্তু অংশীদারদের চলতি হিসাব কথা লেখা নেই, শুধুমাত্র যার উপরে অংশীদারদের চলতি হিসাব কথাটি লেখা থাকবে সেটাকে আমাদের চলতি হিসাবে স্থানান্তর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি উত্তোলনের সুদের আগে
চলতি হিসাব কথাটি লেখা আছে এবং এটা আব্দুলের চলতি হিসাব, তাহলে এটাকে আমাদের বসাতে হবে। এটা যেহেতু ক্রেডিট আসে আমরা এখন চলতি হিসাবে ডেবিটে বসাবো, তাই আমরা এখানে লিখে দিলাম উত্তোলনের সুদ আব্দুলের ঘরে 300 টাকা। আমরা দেখি আমাদের ক্রেডিট পাশে আর কি আছে, হ্যাঁ পণ্য উত্তোলন আছে, এটার উপরে লেখা আছে আসাদুলের চলতি হিসাব, তাহলে আমরা এটাকে আবার ডেবিট পাশে বসাবো, লিখবো পণ্য উত্তোলন এবং আসাদুলের ঘরে 2000 টাকা। আমাদের কিন্তু বসানোর মতো আর কোনো কিছুই নাই, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ থেকে আমরা বসিয়ে ফেললাম, খুবই ছোট একটি অঙ্ক। এবার আমাদের ব্যালেন্স সিডিবিডি নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রেডিট পাশের অ্যামাউন্টটি বড়, তাই আমরা ক্রেডিট পাশে যোগ করে যোগফল নামিয়ে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এই টাকাগুলি আমরা ডেবিট পাশেও বসাবো এবং ক্লোজ করে দিব। 35,508 টাকা থেকে উপরের এই দুইটি টাকা বিয়োগ করলে যেটা থাকে 29,208 টাকা, এটাই আমাদের ব্যালেন্স সিডি। আবার 35,508 টাকা থেকে এই 2000 টাকা বিয়োগ করলে যেটা থাকে 33,508 টাকা, এটা আমাদের আসাদুলের ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা পরের বছর 2021 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হবে, যার যার কলামে বসিয়ে দিব। বাস, খুবই ছোট একটি অঙ্ক ছিল, এটিও আমরা সলভ করে ফেললাম। এবার দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি। আমাদের পরবর্তী ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করো। তার মানে এখানে আমাদের আবুল এবং আসাদুল এই দুইজনের স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। তো স্থিতিশীল পদ্ধতিতে যখনই আমরা মূলধন হিসাব প্রস্তুত করব, প্রথমে আমাদের একটি ছক তৈরি করতে হবে। আমরা এখানে অংশীদারদের মূলধন হিসাব স্থিতিশীল পদ্ধতিতে একটি ছক করে রেখেছি, ডেবিট, ক্রেডিট এবং তারিখ বিবরণ আবুল টাকা আসাদুল টাকা, তারিখ বিবরণ আবুল টাকা আসাদুল টাকা। আচ্ছা, তো স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে তাদের প্রারম্ভিক মূলধন কত বা মূলধনের উদ্বৃত্ত আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি আবুল, আব্দুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা এবং আসাদুল 2 লক্ষ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন। তারা যেহেতু আজকেই মূলধন এনেছে, এই জন্য এটাকে আমরা ব্যালেন্স বিডি লিখতে পারবো না, এটাকে আমাদের নগদান হিসাব লিখতে হবে। সো আমরা এখানে 2020 জানুয়ারি 1 নগদান হিসাব, এটা ব্র্যাকেটে লিখে দিতে পারেন প্রারম্ভিক মূলধন আবুলের 3 লক্ষ টাকা এবং আসাদুলের 2 লক্ষ টাকা। এবং দ্বিতীয়ত আমাদের দেখতে হবে কোনো অংশীদার অতিরিক্ত মূলধন আনছেন কি না। আমরা যদি এখানে দেখি 1 এপ্রিল আসাদুল 10,000 টাকা ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। আবুল যেহেতু 20,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছে, এজন্য এটাকে অবশ্যই আমাদের ক্রেডিট দিকে বসাতে হবে। তাই আমরা এখানে জুন 1 নগদান হিসাব লিখে দিলাম, অতিরিক্ত মূলধন 20,000 টাকা। স্থিতিশীল পদ্ধতিতে আর কোনো কিছুই বসে না, শুধুমাত্র প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বসালে আমাদের অঙ্কটি হয়ে যায়। এখন আমাদের আবার ব্যালেন্স সিডিবিডি করতে হবে। আমরা প্রত্যেকটি আবুলের কলামের টাকা এবং আসাদুলের কলামের টাকা যোগ করে দিলাম, এই যোগফলগুলি আমরা এখানে বসিয়ে দিলাম। এটা অবশ্যই আপনারা ক্লোজ করে দিবেন। 3,20,000 টাকা থেকে উপরে আমাদের কোনো টাকা নাই, সেই জন্য এই 3,20,000 টাকা এখানে বসিয়ে দিব এবং 2020 ডিসেম্বর 31 ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি আবার এই 2 লক্ষ টাকায় আমরা এখানে বসিয়ে দিব ব্যালেন্স সিডি, যেহেতু এখানে আমাদের কোনো টাকা নেই। এই ব্যালেন্স সিডিটাই 2021 সালের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। বাস, আমাদের স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবটি সমাধান হয়ে গেল। ও নং প্রশ্নে বলা হয়েছে সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল ও আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করো। তাহলে এখানে আমরা শুধুমাত্র আবুল এবং আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করব। তো প্রথমে আমরা আমাদের একটি পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবের ছক দেখে নেই। অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ডেবিট ক্রেডিট দুইটি পক্ষ থাকবে, তারিখ বিবরণ আবুল টাকা আব্দুল টাকা, আবার তারিখ বিবরণ আবুল টাকা আব্দুল টাকা। তো পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে সর্বপ্রথম আমাদের 3টি জিনিস বসাতে হবে। 2020 জানুয়ারি 1 আমাদের প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা এবং আব্দুল 2,50,000 টাকা মূলধন আনয়ন করেন। যেহেতু তারা মূলধন সরবরাহ করেছেন, এই জন্য এটাকে আমরা ব্যালেন্স বিডি লিখতে পারবো না, এটাকে আমাদের লিখতে হবে
নগদান হিসাব প্রারম্ভিক মূলধন আবুলের কলামে 3 লক্ষ টাকা, আব্দুলের কলামে 2,50,000 টাকা। 2 নম্বরে আমাদের যেটা বসাতে হবে সেটা অতিরিক্ত মূলধন। যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন আনয়ন করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি জুন 1 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন, এটা আবুল অতিরিক্ত মূলধন আনয়ন করেছেন, তাই আমরা পুনরায় আবার লিখব জুন 1 নগদান হিসাব অতিরিক্ত মূলধন আবুলের কলামে 20,000 টাকা। এবং ফাইনালি 3 নম্বরে আমাদের যেটা বসাতে হবে সেটা যদি কোনো অংশীদার নগদ টাকা উত্তোলন করে থাকেন সেটা অবশ্যই ডেবিট পাশে। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন, যেহেতু আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন তার মানে তিনি বছরে সর্বমোট 6,000 টাকা নগদ উত্তোলন করেছেন, তাই আমরা ডেবিট পাশে লিখব 2020 ডিসেম্বর 1 উত্তোলন হিসাব আব্দুলের কলামে 6,000 টাকা। এই 3টা জিনিস বসানোর পরে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব দেখে দেখে বসাতে হবে। আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পক্ষে আমরা যে সকল লেনদেন বসিয়েছি সেগুলি বসাবো ক্রেডিট পাশে, এবং ক্রেডিট পাশে যে লেনদেনগুলো বসিয়েছি এগুলো বসাবো ডেবিট পাশে। তাহলে আমরা প্রথমে দেখি আমাদের ডেবিট পাশে ঋণের সুদ, কিন্তু যেটা বসাবো অবশ্যই তার উপরে অংশীদারদের মূলধন হিসাব এই নামে শিরোনাম থাকতে হবে। যেহেতু ঋণের সুদের আগে আমরা ঋণ হিসাব রেখেছি তাহলে এটি মূলধন হিসাবে যাবে না। কমিশন আবুলের মূলধন হিসাব লেখা আছে, তাহলে কমিশন যেহেতু ডেবিট আছে এটাকে আমরা এখন ক্রেডিটে বসাবো, তাই আমরা এখানে লিখে দিলাম কমিশন 5,326 টাকা। আর অবশ্যই আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব লিখতে হবে, কারণ যেহেতু আমরা এই লেনদেনগুলো লাভ লোকসান আবন্টন হিসাব থেকে এনে বসাইতেছি। আবার এই পাশে আমরা লিখে দিব 31 ডিসেম্বর লাভ লোকসান আবন্টন হিসাব। আচ্ছা, তো কমিশন 5,326 টাকা বসালাম। এবার দেখি আমাদের আর কি আছে, এবং আছে মুনাফার অংশ। আবুলের মুনাফা 35,508 টাকা, আব্দুলের মুনাফাও 35,508 টাকা। এটাকে আমরা এখন ক্রেডিটে বসাবো। মুনাফার অংশ 35,508 টাকা, আবার আব্দুলের কলামেও 35,508 টাকা। এবার দেখি আমাদের এইখানে একটা কথা বলা আছে যে আব্দুল বা আবুলের বেতন ডেবিট করার পরে, এখানে যদি আব্দুল লেখা, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতি মাসে তিনি প্রতি মাসে এই যে আবুল কারবার পরিচালনা করেন এবং এই কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা বেতন পান। এখন বেতন কে পায়, আবুল না আব্দুল? আমরা যেহেতু উপরে আবুলের নামটি পেয়েছি এই জন্য আমরা তার আবুলের বেতন ধরেই অঙ্কটি সমাধান করব। তাহলে এই বেতনটা যেহেতু আমরা লাভ লোকসান আবন্টনে বসাইনি বাট লাভ লোকসান হিসেবে বসিয়েছিলাম, তাই এটাকেও আমাদের ক্রেডিট পাশে বসিয়ে দিতে হবে এবং উপরে একটি শিরোনাম দিতে হবে লাভ লোকসান হিসাব বেতন আবুলের কলামে 30,000 টাকা। তাহলে কিন্তু আমাদের ডেবিট পাশে বসানোর মতো আর কোনো কিছু নেই। এবার দেখি আমাদের ক্রেডিট পাশে কি আছে, আব্দুলের মূলধন হিসাব উত্তোলনের সুদ। তাহলে উত্তোলনের সুদ যেহেতু ক্রেডিট আসে 300 টাকা, এটাকে আমরা ডেবিটে বসাবো। উত্তোলনের সুদ 300 টাকা। আসাদুলের মূলধন হিসাব পণ্য উত্তোলন, কিন্তু আমরা তো আসাদুলের মূলধন হিসাব এখন তৈরি করতেছি না, এই জন্য এটার আমাদের আর প্রয়োজন নেই। তাহলে প্রতিটি লেনদেন আমাদের বসানো শেষ। এবার আমাদের যোগ বিয়োগ বের করতে হবে। আমরা যদি আবুলের টাকার কলাম যোগ করি আমাদের মোট যোগফল 3,90,834 টাকা, এটাকে আমরা ডেবিট পাশে বসাবো। উপরে যেহেতু কোনো টাকা নেই তাহলে আমাদের এটাই ব্যালেন্স সিডি হবে 3,90,834 টাকা। আবার আমরা আব্দুলের ক্রেডিট পাশের টাকার কলামটি যোগ করব, এখানে যোগফল নামে 2,85,508 টাকা, এটাকে আমরা ডেবিট পাশে বসাবো এবং ক্লোজ করে দিব। এটা থেকে উপরের 6,000 টাকা এবং 300 টাকা বিয়োগ করলে আমাদের ব্যালেন্স সিডি বের হয় 2,79,208 টাকা। এই ব্যালেন্স সিডিটাই পরবর্তী বছরের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের প্রতিটি অঙ্ক সমাধান করা হয়ে গেল। আশা করি আপনারা অঙ্কগুলি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আশা করি পুরো ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ক্লাসরুম টিউবের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, এবং আমরা পরবর্তীতে আপনাদের আরো অ্যাসাইনমেন্ট সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।